স্বাগত। সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন এখন প্রকাশ্যে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। উন্মত্ত জনগণের বিশৃঙ্খল আচরণ, যাকে আমরা মব বলি, তা নিয়ে শঙ্কিত অনেকেই। কেউ এই মবের দায় নিতে চান না, কেউ আবার একে মব বলে স্বীকারই করেন না। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হচ্ছে সেটি প্রকাশ্যেই আলোচনা হচ্ছে। সংকট নিরসনে করণীয় কি, এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপি সরকারের সাবেক মন্ত্রী আনম এহসানুল হক মিলন, জামায়াতে ইসলামের ঢাকা দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এবং প্রথম আলো যুগ্ম সম্পাদক ও কলামিস্ট সোহরাব হাসান। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আলোচনায়। সাধারণত আমরা রাজনীতিবিদ বা মিলন ভাই আছেন, এর আগেও তিনি এসেছেন, ওই দিক থেকেই সাধারণত আমরা আলোচনা শুরু করি। আজকে একটু সোহরাব ভাইয়ের কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আজকেই সোহরাব ভাই নিজেও একটি কলাম লিখেছেন তার পত্রিকায়, আর কতদিন আইনহীনতায় বসবাস। লেখাটি আমরা পড়েছি। ফ্যাসিবাদ নিয়ে যখন আমরা একটি নতুন ফ্যাসিবাদকে বিদায় দিয়ে আমরা যখন একটি নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশে যে পরিস্থিতি তিনি তার লেখার ছত্রে ছত্রে তুলে ধরেছেন, এবং ঘটনা বেসিক্যালি ফ্যাক্ট, যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোরই কম্পাইলেশন গত কয়েকদিন ধরে যা ঘটছে। তো কেন এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, বা এই পরিস্থিতির দায় কার? সোহরাব হাসান। ধন্যবাদ আপনাকে এবং আমাদের সহ আলোচক বুলবুল ভাই এবং মিলন ভাইকে শুভেচ্ছা। দায় কার? প্রথমত সরকারের, দ্বিতীয়ত যারা এই সরকারকে এনেছে, অর্থাৎ জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই এই সরকার এসেছিল। সুতরাং অন্য নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার থাকলে বিরোধী দল কিন্তু দায় এড়াতে পারে। বিরোধী দল বরং সরকারি দলের বা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তারা এই কাণ্ড করেছে। এখানে পুরোপুরি দায় এড়ানো সুযোগ কম, কারণ এই সরকারটি জনগণের আন্দোলনের অভিপ্রায় অনুযায়ী জনগণের সমর্থন সহযোগিতা নিয়েই সরকার গঠিত হয়েছে এবং সেই জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো। এখন যদি তারা দায় এড়ান রাজনৈতিক দলগুলো, তাহলে বলতে হবে যে সরকারের প্রতি তাদের আস্থা নেই। আর যদি আস্থা থাকে তাহলে সরকারকে বাধ্য করতে হবে জননিরাপত্তা নিশ্চিত করতে। আমরা সংস্কার নিয়ে এত কথাবার্তা শুনি, কোন পদ্ধতি ভোট হবে, রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে, উচ্চকক্ষ কিভাবে হবে, কিন্তু এই মুহূর্তে দেশের যে জ্বলন্ত সমস্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, মানুষ নিরাপদ বোধ করছে না। যে কোনো এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আইন প্রয়োগ করতে চাচ্ছে, আইন রক্ষা করতে চাচ্ছে, তাদের উপরেও কিন্তু হামলা হচ্ছে। আপনি দেখছেন যে পটিয়ায় একজন পুলিশ কর্মকর্তা তিনি বলেছেন যে কারোর বিরুদ্ধে মামলা না হলে কে কোন রাজনীতি করেন বা কোন সংগঠন করেন এ কারণে কাউকে গ্রেপ্তার করা যায় না, কিন্তু তাকে কিন্তু 7 ঘন্টা কক্সবাজার চট্টগ্রাম সড়ক অবরোধ করে তাকে সেখান থেকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই অবস্থায় আরেকটি থানায় তো পুলিশ কর্মকর্তা আইন রক্ষা করার চেষ্টা করবে না, তিনি চেষ্টা করবেন যে তিনি নিজেকে রক্ষার জন্য তিনি বলবেন যে ছাত্ররা যা বলে বা অন্য জনগণ। একইভাবে পাটগ্রামে যে ঘটনা ঘটেছে, এখন দেখুন, আমরা যদি এরকম বলতে পারতাম যে ছাত্র নেতৃত্ব তারা নতুন বা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তরুণ রক্ত, সুতরাং তারাই এটা করেছে। আমরা দেখলাম পুরনো দল যারা দীর্ঘদিন পরীক্ষিত রাজনৈতিক দল ক্ষমতায় ছিলেন, সেই দলের নেতাকর্মীরা যদি থানা থেকে আসামি ছিনিয়ে নেয়, তখন কিন্তু মানুষের মধ্যে আর আস্থা থাকে না। এবং সরকারের মধ্যেও দেখা যাচ্ছে যে সরকারও সাহস পায় না রাজনৈতিক দল পক্ষকে বৈরী করে, অথবা তাদেরকে আইন প্রয়োগে যে যতটা শক্ত হওয়া দরকার, এই সরকার শুরু থেকে সেটি হতে পারেনি। এ কারণে অনেক ক্ষেত্রেই, অথবা কোনো কোনো ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে এই যে আইন শৃঙ্খলাহীনতা, নিরাপত্তাহীনতা, এক ধরনের নৈরাজ্যকর অবস্থা, বিশৃঙ্খল অবস্থা, এটি 5 আগস্টের পর কিন্তু কেউ আশা করেনি। বরং 5 আগস্টের পর যখন একটা কি বলে অস্বাভাবিক পরিস্থিতি ছিল, তখন বরং সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী তারা কিন্তু নিরাপত্তার
দায়িত্ব নিয়েছে এবং অনেক জায়গায় মানুষকে নিরাপত্তা দিয়েছে। কিন্তু এখন নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে কেন? এখন এক্ষেত্রে অনেকেই বলে এবং বিএনপির নেতাদের মধ্যেও শোনা যায় যে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচন বিলম্বিত হয় বা নির্বাচন না হয়। আবার অন্য দল বলছে যে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না। তার মানে সবটার হিসাব নিকাশটা নির্বাচন কিনা। আচ্ছা, সুতরাং এক ধরনের তো সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা। আপনি দেখেন মুরাদনগর, সেখানে একজন সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার হলেন, এরপর তার ছবি ভাইরাল করা হলো। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সেখানে রাজনৈতিক কোনো দলের ব্যাপার ছিল না। লোক ছিল না। এক পরিবারের মা, মেয়ে এবং ছেলে তিনজনকে হত্যা করা হয়েছে পিটিয়ে। এবং সেখানে আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রেই যখন মব তৈরি করার চেষ্টা করা হয় তখন মসজিদে বা কোনো মসজিদে মাইক ব্যবহার করেই করা হয়, সমস্ত এলাকাবাসীকে ডেকে নেওয়া হয়। এটি কিন্তু খুবই Alarming। খুবই উদ্বেগের, উৎকণ্ঠার। এবং এর প্রতিকার কি? এখন ধরেন ওখান থেকে গ্রামবাসী শুনছি গ্রাম পুলিশ, এটা আওয়ামী লীগ আমলে তার আগেও এরকম কোনো ঘটনা ঘটলেই অর্থাৎ সরকার ঘটনার পিছনে হাঁটে, কিন্তু ঘটনা যাতে না ঘটে ঘটনা মোকাবেলার চেষ্টা করে। ধন্যবাদ সোহরাব হাসান। এহসানুল হক মিলন, সোহরাব যেটি বলছিলেন তার সাথে একটু যোগ করে বলতে চাই, দক্ষিণের জেলা ভোলা, রাজধানীর বনানী, তারপর লালমনিরহাটের পাটগ্রাম, এসব স্থানে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে কিন্তু বিএনপি সহ সংগঠনের নেতাকর্মীদের নাম এসছে এবং বিএনপির তরফ থেকে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, শাস্তিমূলক ব্যবস্থা নিলেই কি দায় এড়ানো যায়, বা এই ধরনের নেতাকর্মী দিয়ে নতুন বাংলাদেশ কিভাবে গড়বে বিএনপি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উভয় বিজ্ঞ আলোচককে। আমি বিষয়টাকে একটু ডিফারেন্টলি দেখছি। লেটস গো ব্যাক। 8 আগস্ট গভর্নমেন্ট ফর্ম করার আগে, আফটার 5 to 8 আগস্ট, 3 দিন কি দেশে কোনো সরকার ছিল? নিশ্চয়ই না। এরপরে কিছুদিন কি সরকার ছিল? নিশ্চয়ই না। পুলিশ কি থানায় ছিল? নিশ্চয়ই না। অ্যাডমিনিস্ট্রেটর ইউনো কি ছিল উপজেলা অফিসে? না। এসিল্যান্ড কি ছিল? না। ডিসি কি ছিল? না। সকলেই পালিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এই সারা বাংলাদেশের থানাগুলি রক্ষা করেছে কে? এসিল্যান্ডের এই দলিল দস্তাবেজকে রক্ষা করেছে? ডিসি অফিসের এই বিশাল ট্রেজারি কে রক্ষা করেছে? কারণ তখন ছিল সারা বাংলাদেশে একমাত্র সংগঠন বিএনপি, সবচেয়ে বড় সংগঠন। আচ্ছা, এই সংগঠন যদি তখন চাইতো তো নিশ্চয়ই লুট করতে পারত। 1971-এর মতো যখন পাক হানাদার পালিয়ে গেল, তখন মুক্তিযোদ্ধারা এটাকে প্রোটেক্ট করেছিল। আচ্ছা, আস্তে আস্তে এটা কেন চেঞ্জ হতে থাকলো? দেখুন, রেসপন্সিবিলিটি লাইজ টু দ্য পারসন হু ইজ সিটিং অন চেয়ার। এই গভর্নমেন্ট তারা আজকে 11 মাস অতিবাহিত হয়ে গেল। আচ্ছা, নিউলি অ্যাডপ্টেড গভর্নমেন্ট যখন আসলো, তাদেরকে করণীয় কী ছিল? তাদেরকে বুঝতে হতো যে এসিল্যান্ড হতে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রত্যেকটি অফিসার, ওই সচিবালয়ের সচিব পর্যন্ত সকলেই ছিল পতিত সরকারের, পলাতক সরকারের, ফ্যাসিবাদ সরকারের লোকজন। আচ্ছা, তারা যখন পালিয়ে গিয়েছে, এই লোকগুলির রিক্রুটমেন্ট কীভাবে হয়েছিল? উই অল নো দ্যাট থিং। তাদেরকে কিভাবে তাদের ডিএনএ টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে তার ফ্যামিলিতে কে আওয়ামী লীগ আছে না আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। আচ্ছা, আমরা যদি হাবিবুর রহমান সাহেব আমাদের যে কেয়ারটেকার অ্যাডভাইজার ছিলেন, বা লতিফুর রহমান সাহেব ছিলেন, ওনাদের সময়কে আমরা এই প্র্যাকটিসটি দেখিনি যে যেভাবে সেট আপ করুক না কেন, যেই দল, ওনারা যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হলো সাথে সাথে সকলকে রিপ্লেস করেছে। এই ইন্টারিম গভর্নমেন্ট যারা এসছে তারা কি জানে না যে এই দেশের অবস্থাটা কি হবে? চেষ্টা করেছিল, কিছু কিছু জায়গায় তো না, কিছুই চেঞ্জ করেনি, নট এট অল। ওকে, এবার আসুন, এখন পর্যায়ক্রমে এভরিথিং রিস্যাটলিং। এখন এদিকে পালিয়েছে কয়জন? আমার উপজেলায় 3জন 4জন, সারা বাংলাদেশে কয়জন? এই যারা রয়েছে তারা কি সেই আওয়ামী বন্দনার লোক না, ফ্যাসিস্ট লোক না? তো তারা কি আজকে ইন্ট্রুডার হয়ে গিয়েছে? ইন্ট্রুডার হয়ে কোথায় ঢুকছে? অ্যাডজাস্ট করে নিচ্ছে পরিবেশের সাথে, অ্যাডজাস্ট করে নিয়ে এখন এই অ্যালামোনাইটা সৃষ্টি হচ্ছে। তো গভর্নমেন্টকে তো ঠিকমতো ফাংশনিং করতে হবে। আচ্ছা, কে বাধা দিয়েছে গভর্নমেন্টকে? এখন আসুন, এই যে সমস্ত কিছু আমরা যে 5 আগস্টের পরে সকলেই যে আমরা এই যার যার এলাকা প্রোটেকশন দিয়েছিলাম, পাহারা দিয়েছিলাম, কে ডাক দিয়েছিলেন? আমাদের নেতা তারেক রহমান তো ডাক দিয়েছিলেন। ওনার কথা শুনেই তো আমরা সারা বাংলাদেশকে তখন রেখেছিলাম, শুধু ঢাকা শহর ছাড়া। এনসিপি বা ছাত্র জনতা ঢাকা শহরটাকে তারা ধরে রেখেছিল, সারা বাংলাদেশ তো বিএনপি, ছাত্রদল, যুবদল তারা করেছিল। আচ্ছা, এবার আসুন, উনি পানিশমেন্ট দিচ্ছেন নিশ্চয়ই, কারণ উনি এটাকে টলারেট করছেন না।
এখন এই বিষয়গুলো যদি সব পক্ষ থেকে এগুলিকে এইভাবে নার্সিং করে দেশে এই উত্তেজনা সৃষ্টি করে, তাহলে আমাকে যেতে হবে কোথায়? যেতে হবে যে এদেশে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন না হোক, সেটি চায়। তাহলে এই গভর্নমেন্টের দায়িত্ব কি? যেহেতু তারা ফেইলিউর দিকে হাঁটছে, প্রতিদিন স্নোবলের মতো বেড়ে যাচ্ছে, তাহলে দিস গভর্নমেন্ট যত শীঘ্রই পারেন ইলেকশন দিলেই তো সলিউশন হয়ে যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে যাবে ইলেকশন। অফকোর্স আপনি যখন পারছেন না, আপনি যখন ব্যর্থ হচ্ছেন, তখন আপনার দায়িত্বটা কি? যারা পারবে তারা, কারণ বিএনপি আমরা একটি দল, যেই দলটির থানা লেভেল, গ্রাম লেভেল, ওয়ার্ড লেভেলে কমিটি রয়েছে। তো যখন নির্বাচন হয়ে যাবে, তখন এটা আপনি বিএনপির ঘাড়ে দেন বা যারা ইলেক্টেড হবে তাদের ঘাড়ে দেন। আপনি এত বিলম্ব করছেন কেন? যতটা বিলম্ব করবেন ততটা দেশের পরিস্থিতি সকলে মিলেই যেভাবেই হোক খারাপ হচ্ছে। তা আপনি কি চাচ্ছেন যে এমন একটি অরাজনৈতিক ঘটনাগুলো তো আছে, সেগুলো তো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কারণ। সেটার জন্য হু ইজ রেসপন্সিবল? আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন কি বলেছে যে ওকে অ্যারেস্ট করা যাবে না? যাকে বহিষ্কার করেছে তাকে কি অ্যারেস্ট করেছে? করেনি। তার মানে ওই যে আপনি একদম লোয়ার লেভেল টু আপার লেভেল যে সেট আপটা ছিল ডিএনএ টেস্ট করা, আওয়ামী তারাই রয়েছে, আর তাদের যোগ সাজসে এগুলিকে স্পার্কিং করা হয়। এই স্পার্কিংগুলো এখন জাতির সামনে দেখানো হচ্ছে যে বিএনপির লার্জেস্ট পার্টি তারা এগুলি নিয়ন্ত্রণে নিতে পারছে না। এনি মোর কোশ্চেন? মানে আপনি ডিনাই করছেন যে বিএনপির এইসব নেতাকর্মী যারা সরাসরি, আমি তো বলছি না ডিনাই করছি, আমি বলছি গভর্নমেন্ট ইনিশিয়েটেড দিস কাইন্ড অফ সিচুয়েশন, তারা এটা করছে। তা না হলে এখন কেন হবে? যদি বিএনপি করতো লুট, তাজ, রাজধানী, খুন, ধর্ষণ যদি বিএনপি করতো, যখন গভর্নমেন্ট ছিল না তখন করতে পারতো না। তাহলে এখন কি হচ্ছে? দেশটা একটি অরাজকতার দিনে দিন যাচ্ছে। তার মানে আমি বলছি একটি স্নোবল, এটা পর্যায়ে বাড়ছে। এই বাড়ার পেছনের কারণটা কি? ফেইলিউর, টোটালি ফেইলিউর অফ দিস গভর্নমেন্ট। ওকে, এই গভর্নমেন্টকে সেটা তো সোহরাব ভাইও বললেন, জি। আমরা পয়েন্টটা ধরতে পেরেছি। নুরুল ইসলাম বুলবুল, মানে এই একই প্রসঙ্গে যে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে, আপনি ঘটনাটা ঘটেছে আগের দিন, আজকেও তার রেশ আছে। একজন শিক্ষকের পদোন্নতির পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে উপাচার্যের সাথে দেখা করেছে এবং উপাচার্যকে তখন সেখানে তারা বলেছে যে আপনাকে তো আমরাই নিয়োগ দিয়েছি, যেটা আসলে সারা দেশে মানে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে শিক্ষার্থীরা এভাবে শিক্ষকের সাথে কথা বলতে পারে কিনা, এরা কোন ধরনের শিক্ষার্থী। এখন এই যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কি শিক্ষার্থীরা এভাবেই কথা বলবে শিক্ষকদের সাথে? আপনি কি বলেন? জি, আপনাকে ধন্যবাদ। এবং এখন টেলিভিশন এই সময়ে যারা দেখছেন, আমার দুইজন শ্রদ্ধেয় সহ আলোচক, আমরা একসাথে কথা বলছি। আমার মনে হয় যে নিয়োগ প্রক্রিয়া 5 আগস্ট পরবর্তী যেটি হয়েছে, নিয়োগ না, এটা একটা পদোন্নতি, উনি আগেই অনেক আগেই নিয়োগ হোক, পদোন্নতি হোক, একটা সিস্টেমেটিক ওয়েতেই পদ্ধতিগতভাবেই নিয়োগ পেয়েছেন। এই নিয়োগে কারো সুপারিশ থাকুক বা না থাকুক, অথবা এই নিয়োগ 5 আগস্টের পরে হয়েছে বলেই এখন অন্যায় কোনো আবদার তো গ্রহণযোগ্য নয়। তবে যিনি দায়িত্বে থাকেন, তিনি যেই হন না কেন, তাকে নিরপেক্ষ মানে ভূমিকা পালন করা উচিত এবং যাতে করে কোনো প্রশ্নের ঊর্ধ্বে ভূমিকা পালন করতে পারে সে ব্যাপারে তার খেয়াল করা উচিত। যদি এক্ষেত্রে ব্যত্যয় হয় তাহলে পরিস্থিতির ভিন্নতা তৈরি হতেই পারে। শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং আমরা এরকম দেখিনি, যদিও এটা মানে ব্যবস্থা নেওয়ার হয়তো কিছু নাই, কিন্তু আমি বলছি যে মোরাল ইস্যুটা, মানে এভাবে শিক্ষার্থীরা কথা বলবে কেন? মানে শিক্ষার্থীরা এরকম আশকারা পাচ্ছে কেন? এবং এরা যে সাধারণ শিক্ষার্থী তাও না, এদের একটা রাজনৈতিক পরিচয় আছে। তা আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে মানে মানে এই যে অনুজ, এরা তো একসময় হয়তো আরো রাজনীতি করবে, মূল দলগুলোতে আসবে। শিক্ষার্থীরা কিন্তু শুধু এখানেই এরকম করছে তা না, বিভিন্ন জায়গায় তারা মানে অসহিষ্ণু আচরণ করছে। আপনি কি সেটা? না, আমার মনে হয় যে শিক্ষার্থীদেরকে অবশ্যই প্রচলিত যে বিধিবিধান, যে সিস্টেম এবং যে আইন শৃঙ্খলা, সেদিকে তাদেরকে মেনে চলেই ভূমিকা রাখতে হবে। যদিও তাদের আন্দোলন সংগ্রামের মধ্যেই, তাদের রক্ত এবং কোরবানির মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যে তাদের নেতৃত্ব ছিল, বিক্ষুব্ধ জনতা এটার সাথে যুক্ত হয়েছে 17.5 বছরে যারা বিক্ষুব্ধ ছিল। এই জন্য ছাত্রদের যে কোরবানি, সেটিকে আবার ছাত্রদের কোনো ভূমিকার মাধ্যমেই সেটি যেন প্রশ্নবোধক না হয়, এ ব্যাপারে ছাত্র সমাজকে তো অবশ্যই সজাগ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। এবং প্রত্যেকটি ক্ষেত্রেই
আমরা নতুন বাংলাদেশ এনে দিয়েছি বিধায় আমার নতুন মানে আমার আলাদা কোনো সুযোগ হতে হবে, সেই বিবেচনার চাইতেও এখানে সিস্টেম, এখানকার বিধিবিধান এবং চাওয়া পাওয়াটা বাস্তবসম্মত যেন হয়। কোথাও যদি ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই ছাত্ররা সেক্ষেত্রে প্রতিবাদ করতে পারবে। সে বিষয়টি আসলে খতিয়ে দেখা দরকার, যেখানে সেই ধরনের কোনো মানে ভিন্নতার তৈরি হয়েছে কিনা বা ব্যত্যয় হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই প্রতিবাদ করার সুযোগ আছে। এটাকে সামগ্রিকভাবে ছাত্ররা যেমনিভাবে নতুন বাংলাদেশ এনে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলেই যেমনি আবদার করতে পারবে না, ঠিক তেমনিভাবে কর্তৃপক্ষকেও ছাত্রদের সুবিধা অসুবিধাগুলোকে বাস্তবসম্মতভাবে দেখার ক্ষেত্রেও কিন্তু নিরপেক্ষ ভূমিকা রাখা উচিত। সেক্ষেত্রে কোনো ঘাটতি হলে এ ধরনের পরিস্থিতি তৈরি হবে। ভাই, আপনি বলছিলেন যে এই দায় সরকারের, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রধানত করতে না পারার দায় প্রধানত সরকারের। তো সরকারের যারা মুখপাত্র, প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস উইং যিনি নেতৃত্ব দেন, প্রেস সচিব, তিনি বলেছেন যে এটা মব না, প্রেশার গ্রুপ। তার অনুজরা বলেছেন যারা মবের কথা বলে তারা সফট আওয়ামী লীগার। তথ্য উপদেষ্টা বলেছেন যে জুলাই বিপ্লবী ছাত্র জনতাকে অহেতুক মবের দায় নিতে হচ্ছে। তো আপনি যেটা বললেন প্রধানত সরকারের দায়, তার বিপরীতে সরকারের ভাষ্যগুলো আমি আপনাকে বললাম। তাহলে মব বা এই মানে মব কেন্দ্রিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এর বাইরে সাধারণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তো এই যে দুই ধরনের যে অবস্থা দাঁড়িয়েছে, এখান থেকে তাহলে তো মুক্তির কোনো উপায় দেখছি না। আপনি কি মনে করেন? উপায় আসলে আমাদের সবাইকে খুঁজতে হবে। যেটি দুই সহ আলোচক বললেন, বিশেষ করে মিলন ভাই বললেন, 5 আগস্টের পরে তো এই ঘটনাগুলো ঘটলো না, মাত্র 3 দিন। আচ্ছা, এবং সেটা কিন্তু 3 দিন না, তারপরেও যদি 1 মাসও বলেন, মানে খুব এই এখনকার যে নৈরাজ্যকর অবস্থা বা নিরাপত্তা, তখন তো মানুষ বিজয়ের একটা উল্লাসে ছিল। সেখানে না, মূল ঘটনা ছিল পারস্পরিক আস্থার সম্পর্ক ছিল। তখন রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ছিল, অন্তর্বর্তী সরকারেরও রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা ছিল। আর এত বিভেদ, ভোটের হিসেব নিকেশটা তখন চাওয়ার হিসেবটা এতটা ছিল ভাই না। যে কথাগুলো বলছেন যদি সত্য হতো মানে পুরোপুরি, তাহলে আমি খুবই খুশি হতাম। হয়তো এই আলোচনা করতে হতো না। কারণ যখন এই 5 আগস্টের পর 5 আগস্টের আগের কয়জন সচিব পরবর্তীকালে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, খুবই কম, 1-2 জন হতে পারে। ডিসি সবই তো চেঞ্জ, বদল করা হয়েছে, ইউএনও বদল করা হয়েছে। তাহলে এই যে এটা একটা ভূত, মানে ফ্যাসিবাদের ভূত। তা সুতরাং ফ্যাসিবাদ থাকলে অবশ্যই বিতাড়িত করা, অবশ্যই এরকম কেউ থাকলে, সুবিধা যদি নিয়ে থাকে বা অন্যায় করে থাকে, তার পেশাগত দায়িত্বের বাইরে কিছু করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা দিয়ে কিন্তু আবার আরেক ধরনের সুযোগ, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটছে, সেখানে কিন্তু একজন শিবিরের নেতা বলেছেন, ভিসিকে সাবেক নেতা বলেছেন যে আপনাকে আমরা এনেছি, এ পর্যায়ে ঠিক ছিল, আপনি নিজের যোগ্যতায় আসেননি। এখন এই যে নিজের যোগ্যতায় আসেননি, এই ঘটনা কি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়েছে? আরও অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেক কলেজে হয়েছে, স্কুলে হয়েছে, অনেক সরকারি দপ্তরে হয়েছে, অনেক মন্ত্রণালয় হয়েছে, বিভাগে হয়েছে। সুতরাং এই ঘটনাগুলো কিন্তু আজকের যে একটা অরাজক অবস্থা, আমি মনে করি তখন যদি যে কোনো একটি কমিটি হতে পারে, কমিশন হতে পারে, প্রতিটি ঘটনা বা যতগুলো সম্ভব যে পরীক্ষা নিরীক্ষা করে কে করেছে, বিচার বিভাগেও কমিটি করতে পারতো, কমিশন করতে পারতো, যে করে যে সত্যিকার অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর অপরাধ না করলে ব্যবস্থা না নেওয়া বা তাকে শাস্তির মুখোমুখি না করা। কিন্তু এখন যেটা হয়েছে যে এই যে মব বলি বা আমি প্রেস সচিবের কথায় আসছে, মবটা সবসময় যে শারীরিকভাবে হয় তা না, ভার্বালিও তো হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো হচ্ছে। প্রেস সচিব নিজে যে মবের শিকার হচ্ছেন, এটাকে কি তিনি প্রতিরোধ বলবেন? এটাকে তিনি কি বলে মানে প্রতিরোধ বলবেন অথবা রেজিস্ট্যান্স বলবেন? নিশ্চয়ই বলবেন না। সুতরাং আমাদের দেখতে হবে যে আমার জন্য যেটি সত্য, আমার প্রতিপক্ষের জন্য সেটি একইভাবে সত্য। সুতরাং আমি মনে করি যে এটা একেবারে পারস্পরিক দোষারোপের চেয়ে কীভাবে
পরিস্থিতি উত্তরণ ঘটানো যায়। সরকার তো সরকারিভাবে, এটা তো আওয়ামী লীগ সরকারের সময় দেখছি যে কোনো ঘটনা ঘটলে তার একটা ব্যাখ্যা থাকতো। আগে তো সরকারি প্রেস নোট দিত, এখন আর প্রেস নোট দেওয়ার দরকার হয় না, একটা ব্যাখ্যা থাকেই সবার, তাই না? কিন্তু ঘটনাটা কি, এখন ধরেন চট্টগ্রাম বন্দর সরকারের সিদ্ধান্ত নিয়েছিল যে বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেবে। সেটি আন্দোলন হয়েছে এবং সরকার অন্তত 6 মাস এটি স্থগিত করেছে। এখন এটি নিশ্চয়ই মব না, এটি আন্দোলন তারা প্রকাশ্যে করেছে। মব হচ্ছে যে আইন নিজের হাতে তুলে নেওয়া, তারা কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়, তারা সরকারের কাছেই দাবি করেছে কাজটি অন্যায়। তা আমার মনে হচ্ছে যে, এবং সামনে নির্বাচনের যে প্রাক নির্বাচন সময়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কি এখন যে রাজনীতিতে অস্থিরতা চাইলে তো পারে, সরকার কি মানে কোথাও শিথিলতা দেখাচ্ছে, সেটা কি একটা কারণ কিনা? কারো প্রতি শিথিলতা দেখাচ্ছে সরকার, সেই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এরকম মনে হয় কিনা? সরকারের এক দ্বিধাদ্বন্দ্ব, তার দুর্বলতা, তার রাজনৈতিক মন নেই, এটা একটা বড়। রাষ্ট্র তো রাজনীতি, তাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতিটা প্রধান। রাজনীতি মানে নীতি, নৈতিকতা, মূল্যবোধ এবং তার দৃঢ়তা। এই সরকার অনেক ক্ষেত্রেই তো আমরা তো দেখেছি যে এনসিপি যখন 12 ঘন্টা আলটিমেটাম দিল, তো তার দাবি মেনে নিল। আবার বিএনপি যখন সংবাদ সম্মেলন করে সরকারের প্রতি আস্থা রাখবে কি রাখবে না এই প্রশ্ন করলেন, তখন তো প্রধান উপদেষ্টা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করে নির্বাচনের ব্যাপারে একটা সমঝোতায় আসলেন আশা করি। তা আমি মনে করি যে গণতন্ত্র হচ্ছে সব একসঙ্গে চলা। এখন আওয়ামী লীগ মাঠে নাই, কিন্তু যারা মাঠে আছে তাদেরও তো ভাষা ভঙ্গি, সভা সমাবেশ দেখে মনে হচ্ছে তারাও একসঙ্গে থাকতে রাজি না। আচ্ছা, মানে কেউ এই যে অন্য দল বিএনপির কথা বললেন যে বিএনপিকে কেন ভয় পায়, বিএনপিকে ভয় পায় যে আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, তা বিএনপি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দল। এখন জনপ্রিয় দলটির কিন্তু দায়িত্বও বেশি, বড় দায়িত্বটাও কিন্তু বড়, কিন্তু সেটা অনেক সময় কিন্তু বিএনপি কতটা পালন করে এই প্রশ্ন আছে। দ্বিতীয় হচ্ছে, যখন ধরেই নিয়েছে জনমনস্তত্ত্ব একটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এটি কিন্তু বিএনপিকে এক ধরনের বিপদেও ফেলেছে। আচ্ছা, বিপদে ফেলেছে এই কারণে, যেহেতু ধরেই নিয়েছে তাকে সেই নির্বাচিত হবে, তখন তার নির্বাচনের আগেও তাকে কিন্তু এখন কিন্তু বিএনপির অন্তত বলার সুযোগ নেই যে যেহেতু আমরা ক্ষমতায় নেই, সুতরাং মানে আমাদের কোনো দায় নেই। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সরকারের চেয়েও বিএনপি শক্তিশালী। আচ্ছা, ধন্যবাদ নুরুল ইসলাম বুলবুল। এই পাশাপাশি আরেকটি বিষয় যে আপনি বিবিসি বাংলা রিপোর্ট করেছে এবং তারা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য নিয়ে রিপোর্টটা করেছে, সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে দেশে নারীর প্রতি সহিংসতা অনেক বেড়ে গেছে। গত 1 বছরে যে ধরনের যতগুলো ঘটনা ঘটেছে এই 6 মাসে, 2025-এর 6 মাসে তার চেয়েও বেশি ঘটনা ঘটেছে। এবং কিছু ঘটনা তো আমরা দেখলাম যে অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে, তারপর নারীরা অ্যাসল্টের শিকার হয়েছে। আপনি কি মনে করেন এটার কোনো সিগনিফিকেন্সি আছে, না এটা স্বাভাবিক ঘটনা, এই নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি? নারীর প্রতি সহিংসতার যে রিপোর্ট ওনারা দিয়েছেন, এই রিপোর্টটাই সঠিক না। এটা একটা মানে পরিস্থিতি তৈরি করার একটা মানসিকতা থেকে এই রিপোর্টটাকে দেওয়া হয়েছে। নারীর প্রতি যে জঘন্য অপরাধগুলো বিগত 15 বছরে 15.5 বছরে হয়েছে, সেগুলো এক জায়গায় করলে ওনারা এক পেশে দেখেন। ওনারা এই বাংলাদেশ ওনাদের পছন্দ না, যার কারণে এই নতুন বাংলাদেশের এইসব বিষয়গুলোকে ওনারা বড় করে নিয়ে এসেছেন। অথচ প্রতিদিনই নারীর প্রতি সহিংসতা যেভাবে 5 আগস্টের পূর্বে হয়েছে, যেটার উত্তর দেয়া, বলা, প্রচার করা, মিডিয়াগুলো এগুলো পাবলিশ করার কোনো সুযোগই তাদের ছিল না। এই জন্য এটা রিপোর্ট সঠিক নয়, যথার্থ নয়। এটা একটা নিজস্ব দৃষ্টিভঙ্গির জায়গা থেকে তারা একটা তথ্য উপস্থাপন করেছে। 2, আপনি একটু আগে যেটা বলছিলেন যে মব বা সন্ত্রাসী কার্যক্রম যেগুলো হচ্ছে, এই কার্যক্রমগুলো যদি আমার মিলন ভাই যে উত্তর দিয়েছেন, তাহলে নির্বাচন মানে দ্রুত করার জন্য
এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যদি এমন হয় জনগণের পারসেপশন সেই ধরনের থেকে যাবে। আমার মনে হয় ঠিক এভাবে না নিয়ে উচিত হচ্ছে যে যেটা হচ্ছে এটা আসলে মানে যে কারণেই আমরা বলি এটা বিএনপি অধিকাংশ জায়গায় এই বিষয়গুলো ঘটনাগুলো ঘটছে, বিএনপি পদক্ষেপও নিচ্ছেন, কিন্তু পদক্ষেপের পর আমরা দেখছি তারা আবারও স্বাভাবিকভাবে কার্যক্রম কিছুদিনের মধ্যেই তারা আবার চলে আসছেন, বিধায় এটাকে তারা মানে ওইভাবে গ্রহণ করতে পারছে না। তো এই জন্য আসলে রাজনৈতিক বিশ্লেষক যারা বর্তমান পরিস্থিতি বিশেষ করে পত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিনিসগুলো খুবই ক্লিয়ার যেটা কারা করছেন, আমরা উত্তর যাই দিই এই বিষয়গুলোতে আসলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে যদি আমার কোনো কর্মীও ভুল করে তাহলে পদক্ষেপ নেওয়া উচিত এবং সিরিয়াসলি এটা দেখা উচিত এবং এটাকে কোনো ব্যাখ্যা দিয়ে মানে এই জিনিসটাকে আমাদের মানে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা তো দায়িত্ব সরকারের, এটা ঠিক আছে, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে নিজ নিজ জনশক্তিকে নিয়ন্ত্রণ করার। আর একটা কথা বলতে চাই যে মব এখন যেভাবে, মব তো প্রতিদিনই হয়েছে, আগে প্রতিদিনই মব হয়েছে, তখন মব শব্দটি বা এই যে কালচার তখন আসে নাই। তাহলে এখন এই মানে পরিবর্তিত সরকারকে আসলে পরিকল্পিতভাবেই মব শব্দটা ব্যবহার করছে। যারা যৌক্তিক দাবি আদায়ের জন্য কথা বলছেন অবশ্যই এটি মব হতে পারে না। আমরা কোনো মবকেই আমরা অ্যালাউ করি না। আমরা মনে করি যে আইন হাতে তুলে নেওয়ার এখতিয়ার কারোরই নেই, আইন হাতে তুলে নেওয়া যাবে না। এই ব্যাপারে আমরা জনগণের প্রতিও বারবার আহ্বান জানিয়েছি, আমাদের জনশক্তির প্রতিও আহ্বান জানিয়েছি। এখন মব শব্দটিকে এমনভাবে আনা হচ্ছে যে বড় ধরনের কিছু ঘটে যাচ্ছে। সরকার যেমনিভাবে পারছেন না, রাজনৈতিক দলগুলোরও যার যার ঘটনা প্রত্যেকটি ক্ষেত্রে আরও সিরিয়াস হওয়া উচিত আমাদের। আর আইন শৃঙ্খলা বাহিনীর আসলে তাদের যে 15 বছরের পছন্দ মতো চলা এবং সন্ত্রাসী যে আচরণ, তারাই তো এখন আছে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। তারা আন্তরিকভাবে কোনো একটা পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারছেন না, তাদের সেই নৈতিক শক্তিও নাই এবং এটাকে ঢেলে সাজানো ছাড়া কোনো উপায় আছে বলে মনে করছি না। কারণ হচ্ছে যে তারা যদি এটা ক্যাপাবল না হয় যে একটা থানা এবং তার সংশ্লিষ্ট জনগণের মধ্যে কোনো একটা পরিস্থিতি তৈরি হলে যদি থানা নিজেরা মানে নৈতিকভাবে সাহস এবং শক্তির সাথে নিজেদের অবস্থানকে সুসংহত করে জনগণের সাথে ফ্রেন্ডশিপও ডেভেলপ করতে হবে, জনগণের সমস্যার যৌক্তিক সমাধান করতে হবে, আবার তাদের নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। এখানে দুই ধরনের ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে তাদের অতীতের যে চেতনায় তারা বিশ্বাসী ছিল, এখন তারা সেই চেতনার মধ্যে আছে, অতএব কী হলো না হলো পরিস্থিতি আরও খারাপ হোক সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। আবার আরেকটি হচ্ছে যে তাদের নৈতিক অবস্থানের দিক থেকে তারা যে পরিমাণ অপরাধ করেছে তারাই তো এখনও আছে। সুতরাং এত বড় অপরাধ বোধ নিয়ে আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিরপেক্ষভাবে পরিচালনা করাও তাদের জন্য কঠিন হচ্ছে। এক্ষেত্রে আসলে সরকারের বিবেচনা করা উচিত যে আগামী নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসলে বিশদ এবং গভীরভাবে আলোচনা করেই পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। ধন্যবাদ নূর ইসলাম বুলবুল। এহসানুল হক মিলন, যেটি নূর ইসলাম বুলবুল বলছিল যে আপনিও আগের আলোচনায় সেটি বলছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অবনতি ঘটানো হচ্ছে কিনা। এই প্রসঙ্গে শুধু একটি বিষয় উল্লেখ করতে চাই যে গতকাল সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত ইসলামের আমির যেটি বলেছেন যে দেশের যে অবস্থা তাতে এই অবস্থায় ইলেকশন কিভাবে হবে, কিসের ইলেকশন, আগে তো পরিস্থিতির উন্নতি করতে হবে। তো সেটা শুধু আপনার কাছে জানতে চাই যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচনকে কেন? দেখুন, বিষয়গুলিকে এত সরল সমীকরণ করা যাবে না। জামাতের আমির যেটা বলেছেন সেটা আমি দেখছি পজিটিভলি। উনি বলতে চাচ্ছেন যে পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, তাহলে এই গভর্নমেন্ট ইজ ফেইলিউর টু চেক ইট। তাহলে জামাতের আমিরের কথায় মনে হচ্ছে যে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হলে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের দরকার। কারণ আমরা তো সর্বোচ্চ জনগণের সমন্বয়ে তাদের যে চেতনা দিয়ে একটি সরকারকে গঠন করা হয়েছে। সবাই তো ডেমোক্রেটিক সরকার চাচ্ছে, আসুন এবার প্রশ্নটা মানে তাহলে সমস্যাটা কোথায়? এই সেটাতে আছি। এই জুলাই 36 আমাদের কি দিল? যাদের চোখে দৃষ্টি ছিল না, ছাউনি পড়ে গিয়েছিল বা ময়লা চশমা পড়েছিল, তাদের চশমা পরিষ্কার হয়েছে, ছাউনি কেটে গিয়েছে।
যারা কথা বলতে পারতো না, বধির ছিল, তারা কথা বলতে শিখেছে। যারা কানে শুনতে পেত না, তারা কানে শুনতে পেরেছে। যাদের বিবেক সচেতন ছিল না, তাদের বিবেক হয়েছে। এই জুলাই 36 আমাদেরকে সেই দৃষ্টিভঙ্গি পাল্টানোর যে সুযোগ দিয়েছে, সেই জায়গায় আমরা সকলে আলোচনা সমালোচনা করার এই সুযোগ এসছে। আগে তো সংবিধান দিয়েই তো আমাদেরকে বন্ধ করা হয়েছিল, 7-এর ক 7-এর খ দিয়ে আমরা কথা বললে সে রাষ্ট্রদ্রোহিত হবে। এই জুলাই 36 আমাদেরকে এই সুযোগগুলি দিয়েছে বলেই আজকে শফিকুর রহমান সাহেব বলতে পারলেন যে এমন একটি পরিস্থিতির নির্মাণ আর আদৌ সম্ভব কিনা। তাহলে নির্বাচন তো সম্ভব করতেই হবে। আসুন আমি যদি মাইক্রো লেভেলে চিন্তা করি, আমি একটি কচুয়ার একটি এলাকায় আছি। সেই এলাকায় প্রত্যেকটি জায়গায় প্রতিযোগিতা রয়েছে। আগে আমরা একত্রে কাজ করতাম, যেমন বুলবুল ভাই আমরা জোট ছিলাম। এখন তো ওনারা বিরোধী দল বা আমরা বিরোধী দল, এটা আল্লাহ জানেন। তা আমাদের তো পারস্পরিকভাবে বিরোধিতাচারণই করতে হবে রাজনৈতিক মাঠে, কারণ আমাদের তো রাজনীতির কৌশল রয়েছে। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে প্রত্যেকটি জায়গায় বিএনপি এ টিম বি টিম রয়েছে। ছোট ভাই বোরহান মামলা করেছে বড় ভাইয়ের বিরুদ্ধে, সেটাকে দেওয়া হচ্ছে পলিটিক্যালি কালার, কারণ বড় ভাই তাকে বি টিমে নিয়ে যাচ্ছে। সেই ছেলেটি যার বিরুদ্ধে মামলা করেছে সে তার আরেক বড় ভাইকে নারী নির্যাতনের মামলা দিয়েছে এবং তার মায়ের জানাজা যেতে দেয়নি। এই বিষয়গুলো এই ছেলেটি এলাকার সন্ত্রাস সৃষ্টি করছে, এখন আশ্রয় নিচ্ছে আরেকটি গ্রুপে গিয়ে। আমি যখন এসপি সাহেবকে বলি, গত 3 দিন কিন্তু এগুলি নিয়ে মিছিল করেছে জনগণ 3টি বাজারে, কচুয়া, সাচার এবং রহিমনগর বাজারে। এসপি সাহেবরা অপেক্ষায় রয়েছেন কে নমিনেশন পাবে, কার দল ভারী হবে। তাহলে এখানে কি আমি বলতে পারি না প্রশাসনের দিকে তাকিয়ে তারা দেখছে মামলা হয়েছে, বরং দেখা গেল যে ওসি সঠিকভাবে কাজ করছে, ছোট ভাইয়ের মামলা বড় ভাইকে অ্যারেস্ট করেছে, সেই ওসির বিরুদ্ধে তদন্ত যাচ্ছে এবং প্রশাসন হয়রানি হচ্ছে ওসিকে নিয়ে। তারা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন তারা কি দেখতে পাচ্ছে না যে কে এখানে কে দোষী? এই যে মাইক্রো লেভেলের ঘটনাগুলি ঘটছে, এগুলি প্রশাসনের দুর্বলতার কারণে ঘটছে। তারা অবজার্ভ করছে আগামী দিনগুলো কিভাবে যাচ্ছে। তাহলে জামাতের আমির শফিকুর রহমান যেটা বলেছেন, তাহলে আমি দেখতে পাচ্ছি যতই দিন যাচ্ছে, আবারও বলছি, স্নোবলের মতো আমাদের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে তড়িঘড়ি করে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে বিরাট রকমের সংস্কার করতে পারলে সময় নিয়ে করব, না করতে পারলে আমরা নির্বাচন এগিয়ে নিয়ে আসবো। আমি তো এছাড়া কোনো বিকল্প দেখছি না। আবার দেখুন স্কুল কলেজের সমস্যাগুলো, অ্যাডমিনিস্ট্রেটরদেরকে স্কুল ইন্টারমিডিয়েট কলেজ আর মাদ্রাসায় তাদেরকে সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে। একটি 80 বছরের পুরনো স্কুলের নাম পাল্টিয়ে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের তদবিরে। মানে এটা কি হতে পারে, যেখানে হাজার হাজার গ্র্যাজুয়েশন করেছে ওই স্কুল থেকে, এসসি পাস করেছে, অ্যালুমিনিয়ামদেরকে না জিজ্ঞেস করে? এই যে সমাজে কন্ট্রাডিকশনগুলো হচ্ছে, পাবলিক রিপ্রেজেন্টেশনের অভাবে একটি সোসাইটিকে হতে হবে রাজনীতিবিদরা সোসাইটি চালাবে, এর বাইরে তো চলতে পারে না। এই রিপ্রেজেন্টেশনকে যখন অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তখনই তো এই মেলামুলি। কিন্তু নির্বাচন নিয়ে তো আপনার শঙ্কা থাকার কথা না, যেহেতু তারেক রহমানের আমি শঙ্কার কথা বলছি না। তারেক রহমানের বৈঠকের পরে না, আমি সেই শঙ্কার কথা বলছি না। আমি চিন্তা করছি পরিস্থিতিটা কতটা না। আমরা তো মোটামুটি মেনে নিয়েছি যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশন। না, সেটা আমরা মেনে নিচ্ছি। তাহলে কেন পরিস্থিতি নির্বাচনকে কেন্দ্র করে এতটা খারাপ হবে? ফেব্রুয়ারি পর্যন্ত এই সরকার কেন নিয়ন্ত্রণ করছে না, সেই জায়গাটি আমার প্রশ্ন। তাহলে এই যে মনে করুন সকলেই টার্গেট করছে বিএনপিকে নিয়ে, আপনি যে সংস্কারগুলো হচ্ছে, এই যে পিআর সিস্টেমগুলো হচ্ছে, এগুলিকে আপনি দেখতে পাচ্ছেন সূক্ষ্মভাবে চাল দেওয়া হচ্ছে, চাল দেওয়া হচ্ছে আগামী দিনে যেন বিএনপিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সেই কাজগুলো করছে। আমি যদি বলি আপনি আপার হাউজে আমরা সংস্কার নিয়ে আলোচনায় বিরতির পরে যাব। জনাব এহসানুল হক মিলন, আপনার কাছে আসি যে আমাদের একটি ঐক্যমত কমিশনে সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। জুলাই সনদ জুলাই দেওয়া যাবে কিনা এটা নিয়ে কমিশনের সহসভাপতি একবার সন্দেহ প্রকাশ করেছেন, আবারও বলেছেন যে না, যথাসময়ে তিনি দিতে পারবেন। কিন্তু অনেক ইস্যুগুলো নিয়ে এখনো মতবিরোধ রয়ে গেছে। বিএনপি কিছু ছাড়ও দিয়েছে, কিছু জায়গায় বিএনপি তার অনড় অবস্থানের কথাও জানিয়েছে। তো এখন এই জুলাই সনদ মানে শেষ করে, মানে জুলাই সনদের সাথে তো আবার নির্বাচনটা সম্পর্কিত। তো আপনি কি আশাবাদী যে আপনার মানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, কিছু কিছু ইস্যুতে বিএনপি একদম একঘর হয়ে গেছে আর সকল মিলে একদিকে যাচ্ছে, তো এই জুলাই সনদকে আমরা আসলে মানে শেষ করে নির্বাচনের দিকে যেতে পারবো বলে আপনি মনে করেন, জুলাইয়ের ভিতর জুলাই সনদ শেষ করে? হ্যাঁ, এই যারা সংস্কার কমিশন গঠন হয়েছে তাদের একটা আশা ছিল যে আবু সাঈদের শাহাদাত দিবসেই এই জুলাই সনদের ঘোষণা হবে, সেই জন্য ওনারা চেষ্টা করছিলেন। দেখুন, এটা কিন্তু একটা বিশাল কাজ, এত সহজ কাজ নয় যে সকলের
তাদের ঐক্যমত্য করা। সেই ক্ষেত্রে তারা ঐক্যমত্য করছে কাদের? শুধু রাজনৈতিক দলগুলোর, কিন্তু স্টেক হোল্ডার তো জেনারেল সিটিজেনও রয়েছে। তবু জুলাই সনদ, এই জুলাই আমাদেরকে যে শক্তি সাহস দিয়েছে, আমি বিশ্বাস করি যে আমি যেটা বললাম, আমাদের চোখ খুলেছে, আমাদের মুখ খুলেছে, আমরা কথা বলতে শিখেছি এবং কথা বলবো। আগামী দিনে আমাদের কেউ মুখে চাপিয়ে রাখতে পারবে না বা আমাদের গলায় কণ্ঠ রোধ করতে পারবে না, সেদিকে আমাদের বিশ্বাস রয়েছে। এই জুলাই সনদ অত্যন্ত প্রয়োজনীয়। এটা যে সেই আগের যে 8 দল 5 দল 7 দলের যে জোট হয়েছিল সেটা নয়। এই সনদ এমন একটি সনদ হতে হবে যেই সনদটি কার্যকর হবে। এই কার্যকর করার জন্য জুলাই সনদে যতগুলো বিষয় লেখা হচ্ছে, দেখুন বিএনপির যে রাষ্ট্র মেরামতের 2023 সালে ফেব্রুয়ারি মাসে যে 31 দফা মেরামতি দেওয়া হয়েছিল, আপনি জুলাই সনদের সাথে মিলিয়ে দেখবেন প্রত্যেকটি বিষয়ে আইটেম ওয়াইজ বিএনপি আগে থেকেই বলেছে। এখন সেই জুলাই সনদে বিএনপির তো কোনো রকম মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো কারণই নেই। আমরা তো এই জিনিসগুলোই চাচ্ছি যেটা আমরা অতীতেও চেয়েছিলাম, আগামী দিনেও চাচ্ছি। এখন কথা হলো, জুলাই সনদ কি শুধু নথিতেই থাকবে, না জুলাই সনদকে কার্যকর করা হবে? সে কার্যকর করতে হলে আমি বিশ্বাস করি তাদের যে আলোচনাগুলো হচ্ছে, কিছু কিছু আলোচনায় প্রপোজিশন হতে পারে, কিছু কিছু আলোচনায় রেফারেন্ডাম হতে পারে আগামী সরকারে, কিছু কিছু আলোচনায় এই সিটিজেন ইনিশিয়েটিভ হতে পারে। সিটিজেন ইনিশিয়েটিভগুলো আমরা আগামীতে ব্যালটে দেব, সেই সিটিজেন ইনিশিয়েটিভ ব্যালটের মধ্যে বেরিয়ে আসবে। আর লেজিসলেটররা যারা করবেন সেটা হবে রেফারেন্ডাম, অ্যাপ্রুভ হতে পারে, ডিসঅ্যাপ্রুভ হতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি এই জুলাই সনদে যা রয়েছে সেই সনদেরগুলো আগামী দিনে প্রপোজিশন হিসাবে ব্যালটেও আসতে হবে। কারণ আপনি যদি হঠাৎ করে এই লোয়ার হাউস আপার হাউস এই সংখ্যানুপাতিকভাবে করেন, তাহলে সেই জায়গাটি জনগণের, অর্থাৎ শুধু দলের স্টেক হোল্ডার কত পার্সেন্ট রয়েছে, আপনি এগুলি যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন 5th পার্লামেন্ট ইলেকশনে 30.81 পেয়ে আওয়ামী লীগ, বিএনপি পেয়েছিল 140টি আসন, আওয়ামী লীগ পেয়েছিল 30.07% অফ ভোট পেয়ে 88 আসন। তো এইভাবে যদি আমি 1996 ইলেকশন অ্যানালাইসিস করি, 2001 ইলেকশন অ্যানালাইসিস করি, তাহলে এই প্রপোর্শনেটগুলো there is no solution, but the solution has to be given by the citizens of the people. আমি মনে করি জুলাই সনদ কার্যকরী করতে হলে আগামী দিনে লেজিসলেটর করবে এবং ব্যালটের প্রপোজিশন হিসাবে আমরা আপার হাউসে সেটা যেতে পারি। তবে জুলাই আমাদের জীবনে যেন আর ফেরত না আসে। ধন্যবাদ এহসান রাখবেন। নুরুল ইসলাম বুলবুল, আপনারা সংখ্যানুপাতিক নির্বাচন চেয়েছিলেন এবং আপনারা ইসলামী ঐক্যজোটের জনসমাবেশে সমমানা দলগুলো মিলে এই বিষয়ে দাবিও তুলেছেন। তো এখনো কি আপনারা এই দাবিতে আছেন? কারণ আপনাদের সমমানা দলগুলো কেউ কেউ মনোনয়নও মানে প্রার্থী পরিচয় করে দিচ্ছে। তো সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে জামাত কি এখন আগের অবস্থানে আছে? আমার মনে হয় আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে জামাত ইসলামীর বক্তব্য খুবই পরিষ্কার। এটা আমাদের বক্তব্যে আমরা দিয়েছি এবং আমরা এই দাবি নিয়ে, আমাদের 7 দফা দাবি নিয়ে আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ হবে, সেখানে 7টি গুরুত্বপূর্ণ দফার মধ্যে একটা অন্যতম দফা থাকবে পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা। জুলাই সনদের জন্য ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে রাজনৈতিক দলগুলোর মতের ভিন্নতা আছে, এটা স্বাভাবিক থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ের কিন্তু সমাধান ইতিমধ্যেই সবাই কাছাকাছি এসেছেন এবং ভিন্নমত থাকার পরও কনসিডার করে এটাকে ঐক্যমতের জায়গায় সবাই এসেছেন। আমি আশাবাদী যে এখন যেসব বিষয় নিয়ে এখনও ঐক্যমত হয়নি, আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো আরও গভীরভাবে আলোচনা করবেন, পর্যালোচনা করবেন এবং একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কার অপরিহার্য। সেই সংস্কারের স্থায়ী সমাধানের জন্য এখানে অবশ্যই জুলাই সনদ হওয়া জরুরি এবং জুলাই সনদের মধ্যে জুলাইয়ের যে অভ্যুত্থানের স্বীকৃতি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এবং এটা হতেই হবে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে আগামী দিনে জুলাই সনদ হোক, সংস্কার কার্যক্রম হোক, কোনো বিষয় যদি থেকে যায় যেটি কোনোভাবেই রাজনৈতিক দলগুলো একমত হতে পারছেন না, জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রথমত আমি বলছি যে আশাবাদী যে এটা একটা সময়ে গিয়ে হয়তো আমরা সবাই একমত হয়ে যাব, রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই যেভাবে করেছে। তবে যদি কোনো ক্ষেত্রে এই ধরনের ব্যত্যয় ঘটে যে ঐক্যমত হওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলেছি যে গণভোট দেওয়ার মধ্য দিয়ে আমরা জনগণের সমর্থনের ভিত্তিতে হলেও
আগামী দিনে সংস্কার প্রয়োজন এবং রাষ্ট্রকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক অভিযাত্রার জন্য অবশ্যই জুলাই সনদের পাশাপাশি সার্বিকভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনটাকে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু ফেয়ার ইলেকশনে পরিণত করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। আমি ধন্যবাদ নুরুল ইসলাম বুলবুল। জনাব সোহরাব হাসান, সংস্কার নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন নেই, আপনি আপনার কাছে যেটি জানতে ছিল হচ্ছে যে এনসিপি মানে এই গণঅভ্যুত্থানের থেকে জাত যে দলটি, তারা উত্তরবঙ্গে জুলাই পদযাত্রা করছে, আপনি নিশ্চয়ই অবজার্ভ বা খেয়াল করছেন সেখানে জনসমাগম এবং তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন। আজকে জনাব নাহিদ ইসলাম বলেছেন যে তারা পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসেননি, তারা খেলার নিয়ম পরিবর্তন করার জন্য এসেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে এনসিপির এই জনসংযোগ এবং তাদের রাজনৈতিক দল তো এখনো নিবন্ধন পায়নি, আশা করছি তারা পাবে, তারা ভোট চাইছে, যে দলটি এখনো নিবন্ধন পায়নি, তো আপনি তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে আপনার কি মনে হচ্ছে যে এই গণঅভ্যুত্থান থেকে জাতীয় দলটি জনগণের মাঝে সাড়া ফেলতে পারছে কিনা? যেহেতু অনেক ক্ষেত্রে তাদের বেশ কিছু অভিযোগ আছে এবং দলীয় নেতাকর্মীদের অনেক ক্ষেত্রে তাদের মানে নিয়ন্ত্রণ আছে কিনা সেই প্রশ্নও আছে। জনাব সোহরাব হাসান। ধন্যবাদ। গণতন্ত্রে তো বহুদলীয় গণতন্ত্রে যে কোনো দল, সংগঠন বা নেতা তার মত প্রকাশ করতে পারে, জনগণের কাছে দাবি জানাতে পারে, জনগণের কাছে অঙ্গীকার করতে পারে। সেভাবেই একজন দলের যে কোনো দলের নেতার বক্তব্য বা নেতৃবৃন্দের বক্তব্য আমরা বিচার বিশ্লেষণ করব। এখন জনগণকে কতটা আকৃষ্ট করতে পারছে, কতটা সমর্থন পাবে, সেটা পরীক্ষার উপায় কী? পরীক্ষার উপায় হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটি কিভাবে হবে? তাহলে তারা তাদের দাবিনামা, তাদের ইশতেহার নিয়ে জনগণের কাছে যাবে, বিএনপি তাদের ইশতেহার নিয়ে যাবে, জামাত ইসলাম বা অন্য দল, বাম দলগুলো তাদের ইশতেহার নিয়ে যাবে। জনগণ কাকে সমর্থন করে? প্রথমত যে জনগণের কাছে যাওয়া এবং পরস্পর বিরোধী, অনেক ক্ষেত্রে পরস্পর বিরোধী অবস্থান হলে সমস্যাটা হয় কিছুদিন আগ পর্যন্ত ধরে নেওয়া গেছিল যে নির্বাচনটি অন্তত নিম্নকক্ষের নির্বাচনটি, এখন যে পদ্ধতি এক মাথায় এক ভোট, এই পদ্ধতিতে নির্বাচনটি হবে। কিন্তু অতি সম্প্রতি জামাত ইসলামী তারপর অন্যান্য ইসলামী দল এবং এনসিপি এক ধরনের সব সংসদেই, অর্থাৎ উভয় কক্ষে এই আনুপাতিক হারে ভোটের দাবিটা সামনে এনেছে। অনেক আগে থেকে দাবিটা তোলা হয়েছিল। প্রথমত কিন্তু এটা বিএনপি কি বলে বাম দলগুলোই প্রথম দাবি করেছিল। হ্যাঁ, এখন যে প্রশ্নটি হচ্ছে এটি করে একটা নতুন জটিল পরিস্থিতি তৈরি হবে কিনা। এখন সরকার তো কোনটা বলতে মানে কোনো পক্ষ নিতে পারবে না। রাজনৈতিক দলগুলো একমত হতে হবে। যেমন বুলবুল ভাই বললেন যে অনেকগুলো ক্ষেত্রে একমত হয়েছে, বাকিগুলো একমত হতে হবে। আর নির্বাচনের প্রশ্নটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা আমরা আশা করব যে হয় অন্যদেরকে বিএনপি বোঝাতে সক্ষম হবে, কেননা পিআর পদ্ধতিটা একেবারেই নতুন, আমাদের এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি, মানুষ অভ্যস্ত না। তারপর কাকে ভোট দেবেন? আমরা তো মার্কায় ভোট দেই, ব্যক্তিকে ভোট দেই। এখানে কিন্তু মার্কা ব্যক্তির চেয়ে হবে দল, এবং আমরা জানবো না কে নির্বাচিত হবেন, কার মানে আমার প্রতিনিধি কে হবেন। সেই ক্ষেত্রে একটা বিকল্প প্রস্তাব হতে পারে। মানে অনেকেই বলেন যে নিম্নকক্ষে বর্তমান পদ্ধতি থাকুক, উচ্চকক্ষে এই নিম্নকক্ষের ভোটের ভিত্তিতে হোক। তাহলে তাহলে অন্যদের দাবিও কিছুটা মানা হলো, বিএনপিও কিছুটা ছাড় দিল। ধন্যবাদ। আসলে গণতন্ত্রের অর্থ হচ্ছে ছাড় দেওয়ার মানসিকতা। ধন্যবাদ, বুঝতে পেরেছি সৌরভ ভাই। আপনাদের তিনজনকে আজকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে দর্শক, আমরা আজ শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।